যে ভাবনা সেই কাজই হতে চলেছে। সম্ভবত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে সমস্ত ঘটনা। এর আগে যখন নির্বাচনের আগে বহু বিশ্লেষক, বহু আইনজ্ঞ, বিশেষজ্ঞ তারা বারবার বলেছেন যে রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান বিরোধী অধ্যাদেশ দেওয়ার যে প্রক্রিয়াতে প্রফেসর ইউনূস সরকার এগোচ্ছে এগুলো কোনোটাই টিকবে না, আদালতে চ্যালেঞ্জ হলে সব কিছুই বাতিল হয়ে যাবে। এখন মনে হচ্ছে সেই পথেই এগোচ্ছে, কারণ জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে যে রিট হয়েছিল সেই রিটের আদেশে আজকে আদালত যে অবস্থান নিয়েছেন এবং রিটের আদেশে যে রুল জারি করেছেন যে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই রুল জারির মাধ্যমেই একটা বার্তা আদালত থেকে আসলো যে সংবিধান বিরোধী কোনো কার্যক্রম, প্রফেসর ইউনূসের কোনো কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ হলেই সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতিল হয়ে যাবে। কারণ আদালতের আসলে হাত পা বাঁধা শুধুমাত্র সংবিধানের কাছে। আদালতের কোনো বিচারকই সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না যদি সরকারের পক্ষ থেকে কোনো নগ্ন হস্তক্ষেপ করা না হয়, যেটা প্রফেসর ইউনূস সরকারকে আমরা করতে দেখেছি। কি পরিস্থিতি হলো আদালতে এখন? তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কিংবা গণভোটের ভবিষ্যৎ কি হতে চলেছে? যেভাবে রুল জারি করা হলো এবং 2 মাসের মধ্যে রুলের আদেশ মানে রুলের জবাব দেওয়ার ব্যাপার সামনে আসলো, তখন কি আমরা ধরে নিতেই পারি যে সংসদে এই ব্যাপারে আর সিদ্ধান্ত নেওয়ার কোনো স্কোপই থাকলো না? চলুন একটু জেনে দেখি কি হতে চলেছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে, যার প্রেক্ষাপটে জামাত এনসিপির পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেগুলো নিয়েও আলোচনা করবে। এই ভিডিওতে থাকবেন। দর্শক, আপনারা অনেকেই হয়তো এরই মাঝে সামান্য হলেও খবর পেয়ে গেছেন যে আদালত থেকে রুল জারি করা হয়েছে জুলাই সনদকে নিয়ে এবং গণভোটকে নিয়ে যে 2টা রিট করা হয়েছিল আদালতে, সেই 2টা রিটের পরিপ্রেক্ষিতে আদালত থেকে আজকে 4টা রুল জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে গণভোটের যে আদেশ সেই আদেশ কেন বাতিল হবে না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা কেন বাতিল হবে না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পরিপ্রেক্ষিতে যে চিঠি সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেওয়ার জন্য, সেই প্রক্রিয়া কেন বাতিল হবে না, এরকম 4টি রুল জারি করা হয়েছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। ডেইলি স্টার বলছে জুলাই সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, এবং এই রুল বলে দিচ্ছে এই রুলের পরিপ্রেক্ষিতে যেটা হবে এখন উচ্চ আদালতে এই বিচারটা চলমান থাকবে এবং আইন বিশেষজ্ঞরা মনে করছেন, আজকে বিভিন্ন আইন বিশেষজ্ঞের কথাতে মনে হয়েছে যে এটা বাতিল হতে চলেছে এবং জামাতের আইনজীবী শিশির মনির তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তাকেও প্রচন্ড হতাশ মনে হয়েছে এবং তিনি এই কথা বলেছেন যে সরকার নিজে ইচ্ছা করে এগুলোকে প্রভাবিত করছে এবং রাজনৈতিক মীমাংসার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আদালতে নিয়ে এসে অন্যরকম পরিবেশ তৈরি করতে চাইছে। জামাতের পক্ষ থেকেও স্পষ্ট বলা হয়েছে যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সরকার দ্বিচারিতা করছে। ওদিকে এনসিপি থেকে বলা হয়েছে 2 রকম গেম খেলছে সরকার, এরকম অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ভালো যাচ্ছে না। এখন আসা যাক যে কেন এটা হলো। এই কারণেই যে সংবিধানের 93 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অধিকার দিচ্ছে যে কোনো অধ্যাদেশ জারির, কিন্তু সেই 93 অনুচ্ছেদই বলছে রাষ্ট্রপতি কোনো সংবিধান বিরোধী আদেশ দিতে পারবেন না। এই একটা পয়েন্টেই সবকিছু গুবলেট পাকিয়ে যাবে। 93 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রপতি সংবিধানের বাইরে, সংবিধান পরিবর্তন হয়ে যায়, সংবিধানের বাইরে সংবিধানে নতুন কিছু প্রতিস্থাপিত হয়, এরকম কোনো আদেশ রাষ্ট্রপতি দিতে পারবেন না।
সংবিধান নিয়ে একমাত্র ক্ষমতা সংসদের উপরে। সংসদ সংবিধান নিয়ে সংবিধানের সংযোজন বিয়োজন এই ব্যাপারগুলো সংসদ করবে। 2/3 ভোটের সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতেই এই ব্যাপারগুলো ডিসাইডেড হবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে দিয়ে যে অধ্যাদেশ প্রফেসর ইউনূস জারি করিয়েছেন সেটা পরিপূর্ণভাবে সংবিধান বিরোধী, এবং এই সংবিধান বিরোধী কর্মকাণ্ড আদালতে চ্যালেঞ্জ হলে সেটা যে বাতিল হয়ে যাবে সেই আলোচনা বহু আইন বিশেষজ্ঞ, বহু বিশ্লেষক প্রফেসর ইউনূস সরকারের আমলে তিনি যখন এই কাজগুলো করেছেন তখনই বলার চেষ্টা করেছেন, কিন্তু কারো কথা প্রফেসর ইউনূস সরকার কানে নেয়নি। বিশেষ করে প্রফেসর ইউনূস সরকারের মহাপণ্ডিত আইন উপদেষ্টা আসিফ নজরুল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন। যা ইচ্ছা মনে যা চেয়েছে তাই করেছেন তিনি, এবং এই ধরনের কর্মকাণ্ড সংবিধান বিরোধী কর্মকাণ্ডের পরে মানে যদি এগুলো আদালতে বাতিল হয়ে যায় সেটা সরকারের নির্বুদ্ধিতার কারণে বাতিল হয়ে যাবে। যে পদ্ধতিতে তারা সংস্কারের আদেশ বাস্তবায়ন করতে চেয়েছে সেই পদ্ধতিটা অবশ্যই ভুল পদ্ধতি, আইনসম্মত পদ্ধতি নেওয়া উচিত ছিল। সংস্কার অবশ্যই প্রয়োজন, অনেক ক্ষেত্রে অনেক সংস্কার প্রয়োজন, কারণ সংস্কার না হলে দেশ রসাতলে যাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা এখন ভেস্তে যেতে বসেছে, মহাপণ্ডিত আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রফেসর ইউনূসের অনুসারীদের একগুঁয়েমির ফলে তারা মনে করেছে তারা যেটা ভাবছে, তারা যেটা করছে, তারা যা করবে সেটাই আইন। এবং প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি তিনি তো এক টক শোতে বলেই ফেলেছিলেন যে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট আমাদের রয়েছে। এই যে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট তারা প্রয়োগ করতে গেছেন, এখন আদালতে চ্যালেঞ্জ হয়েছে। শুধুমাত্র এটা না, জুলাই সনদ কিংবা গণভোটের আদেশ চ্যালেঞ্জ হয়েছে সেটা না, প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া অবৈধ, আইনসঙ্গত না কিংবা সংবিধান বিরোধী যে সব সিদ্ধান্তই ক্রমে পর্যায়ক্রমে আদালতে চ্যালেঞ্জ হবে, এবং এটা যে হবে এটা নিশ্চিত। চ্যালেঞ্জ হলে সব কিছুই ভণ্ডুল হয়ে যাবে। এমনকি একটা পর্যায়ে প্রফেসর ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসবে, যে প্রশ্নটা এখন কেউ তুলছেন না, সবাই মেনে নিচ্ছেন যে 106 অনুচ্ছেদের রেফারেন্সে তারা শপথ নিয়েছেন, কিন্তু সেই শপথ নেয়ার পরে তারা যে সংবিধান বিরোধী কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ডের কারণে তাদের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে। আইনের ব্যাপার, এবং আজকে জামাতের আইনজীবী শিশির মনিরের বক্তব্য, জামাতের দলীয় বক্তব্য, এনসিপির বক্তব্য, এই বক্তব্যগুলোতে মনে হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে আদালতে যাওয়া মানেই এটা বাতিল হয়ে যাওয়া, এটার কোনো বিকল্প পথ নেই। সেটাই কি হতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত আবার একটা রাজনৈতিক সমঝোতায় আদালত থেকে আবারও সেটা রাজনৈতিক অঙ্গনে চলে আসবে? একমাত্র রাজনৈতিক সমঝোতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটের আদেশ কোনোটাই আদালতে টিকবে না, এটা একেবারে দিনের আলোর মতো সত্য। এখন তাহলে কি হবে? এখন সংসদে বিএনপি চাইলেও আদালতে যে মামলাটা চলছে এখন সেই ব্যাপারে সংসদে কোনো সিদ্ধান্ত নিতে কি বিএনপি চাইলেও পারবে? এই যে 2 মাসের রুল জারি করা হলো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সংসদে বিএনপিকে 30 কার্যদিবসের মানে 30 দিনের মধ্যে, সংসদ বসার 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত কিছুর বৈধতা দিতে হবে, তা না হলে সেটা অটোমেটিকলি অবৈধ হয়ে যাবে। এখন বিএনপি মানে কি করবে? 2 নৌকায় পা দেবে। বিএনপি আদালতের আদেশ যদি মানতে হয়, রুল যে ইস্যু করা হয়েছে সেটা যদি মানতে হয়, তাহলে আদালতে চলমান বিচারের ব্যাপারে সেই ব্যাপারে সংসদে বিএনপি সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং অন্তত এই 2টা রুল, এই 2টা অধ্যাদেশ সংসদে উঠছে না। যদি সংসদে না ওঠে তাহলে প্রফেসর ইউনূসের আদেশ, জারি করা আদেশ, সেটা এমনিতেই বাতিল হয়ে যাচ্ছে, সেটার কোনো আইনি ভিত্তি আর থাকছে না। আবার আদালতের আদেশেও সেটা বাতিল হয়ে যাওয়ার মুখোমুখি পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে পড়ল। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর ইউনূস, আইন বিশেষজ্ঞ, বিশ্লেষক, সুধী সমাজ, তাদের কারো কথা না শুনে
তিনি নিজেকে, তার সরকারকে, দেশকে, সংবিধানকে, দেশের শাসন ব্যবস্থাকে, আইনকে, সব কিছুকেই কি বিপদে ফেলেছেন? এবং এই বিপদে ফেলার জন্য তাদেরও কি শাস্তির মুখোমুখি হতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 5 আগস্ট সরকার পতনের পর একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল না, মনে আছে আপনাদের? আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। যদি 5 আগস্ট সরকার পতন না হতো, কিংবা 5 আগস্ট যদি সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালাতো, অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের উপর হামলা চালাতো, সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিত। তার মানে আমি বারবার বলেছি, তাদের হাতে যথেষ্ট অস্ত্র শস্ত্র ছিল, তাদের হাতে যথেষ্ট গোলাবারুদ ছিল। যদি নাই থাকতো, তবে কিভাবে তারা সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয়, আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখে? এগুলা কোত্থেকে আসতো? প্রত্যেকটা অস্ত্র আসছে চীন থেকে, পাকিস্তান থেকে এবং তুর্কি থেকে। এইখানে অনেকগুলা অত্যাধুনিক অস্ত্র ছিল যেগুলা অন্যান্য দেশের, আমি সেই দেশের নাম মেনশন করব না, তারা তুর্কি, পাকিস্তান এবং চীনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এইখানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী কয়েকটা সংগঠন আছে, KNF এর মতো, এরা এই কাজগুলা করেছে এবং রোহিঙ্গাদের একটা বিশেষ ভূমিকা ছিল। পাশাপাশি আরাকান আর্মি এবং আরশাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। অস্ত্রগুলা বাইরে থেকে বাংলাদেশে ঢুকাতে সমুদ্র পথে বাংলাদেশের নেভি, কোস্টগার্ড সবগুলাই তো ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এইগুলা পুরান কাহিনী আর নতুন করে সামনে আনতে চায় না। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা বিবৃতি দিয়েছে। 5 আগস্ট পরবর্তী, আমি বারবার বলেছি, এদের জুলাই সনদ, সংবিধান সংস্কার, যা কিছুই দেখেন না কেন, সবকিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। কি বলেছে? আজকে তো স্বীকারই করে নিল। তাদের উদ্দেশ্য, প্রকৃত জনগণের সরকার গঠিত হলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসের যে মনোবাসনা ছিল আলী রিয়াজের মতো ভণ্ডদেরকে নিয়ে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা, কিন্তু হিসাব নিকাশে মিল পায়নি। এইখানে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত একটা বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঠেকাতে, বাংলাদেশে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ঠেকাতে তারা অনড় ছিল। যার কারণে কিন্তু মন্দের ভালো বিএনপিকে তারা বেছে নিয়েছে। মন্দের ভালো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতেই বাংলাদেশের ক্ষমতায় আসছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো কোনোদিনের জন্য ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে রাখেন। গতকাল ইলিয়াসের একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছিল বাংলাদেশে 2টা রাজনৈতিক আদর্শ, বিএনপি মধ্যপন্থী একটা দল, একটা আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ স্বাধীনতার পক্ষে। স্বাধীনতাকে যদি আপনি অন করেন, স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগ যুগ 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 বেঁচে থাকবে। আর যদি স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে আপনি বাঁচিয়ে রাখতে চান, কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে সবসময় থাকবে, এটাকে নির্মূল করা সম্ভব না, সেটা জামাত ইসলাম। অর্থাৎ জামাতের রাজনৈতিক আদর্শ এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ সবসময় বেঁচে থাকবে, কিন্তু মধ্যপন্থী বিএনপি অর্ধেক জামাত, অর্ধেক রাজাকার, অর্ধেক দেশদ্রোহী, অর্ধেক স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটা কখনো দীর্ঘমেয়াদে বাংলাদেশে বেঁচে থাকবে না। ইলিয়াসের কথায় এই প্রথমবার আমি একমত পোষণ করছি। কিন্তু এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার থেকে যায়। এই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশে জামাতকে কখনো পশ্চিমারা ক্ষমতায় আসতে দেবে না। আলটিমেটলি পশ্চিমারা যতই জামাতকে লালন পালন করুক, পশ্চিমারা যতই মৌলবাদকে লালন পালন করে, তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যে ধরনের চক্রান্ত করে বিশ্বের বিভিন্ন দেশে, যেটা ইরানে দেখতে পাচ্ছেন, যেটা লিবিয়াতে হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা বাংলাদেশে হয়েছিল, এখন ইরানে হচ্ছে, পরবর্তীতে হয়তো পাকিস্তানও আবার হতে পারে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে মৌলবাদকে জাগিয়ে দিয়ে সেই মৌলবাদকে, ইসলামী সন্ত্রাসবাদীদেরকে দমনের নামে সে দেশে অভ্যন্তরে হামলা চালানো, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা, সে দেশের প্রাকৃতিক সম্পদ সেগুলাকে আত্মসাৎ করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী করেছে, আগামী দিনেও করবে, শুধুমাত্র শক্তিশালী অবস্থানে রেখে তাদের স্বার্থগুলোকে উদ্ধার করা। কিন্তু এই অঞ্চলে চীনের একটা ব্যাপার আছে, ভারতবর্ষের একটা বিশাল ব্যাপার আছে। এই অঞ্চলে মার্কিনিরা চাইলে জামাতকে কখনোই ক্ষমতায় আনতে পারবে না, কারণ ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই। এটা আপনারা যে যত কথাই বলেন না কেন, যতভাবে ব্যাখ্যা করেন না কেন, এখন তারেক রহমান কি মুচলেকা দিয়ে আসছে, কি মুচলেকা দিয়ে আসেনি, সেটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে জামাতকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া
তুমি যে স্বপ্ন দেখছো, তোমরা যে স্বপ্ন দেখছো বাংলাদেশে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে যে সংবিধান আমরা 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত 2 লক্ষ মা বোনের সম্ভ্রমে বিনিময়ে পেয়েছি, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া মার্কিন পাপেট আলেরিয়াজের লিখিত সংবিধান প্রণয়ন করবা, ওইটার সম্ভাবনা বাংলাদেশে আর কোনোদিনও হবে না। তোমাদের রাজনৈতিক মৃত্যু অলরেডি হয়ে গেছে। তোমরা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, এটা আমি লিখিত দিতে পারি। সুতরাং এই ধরনের মনোবাসনা থেকে যত দ্রুত বের হয়ে আসতে পারবে, তত দ্রুতই বাংলাদেশের জন্য মঙ্গল, তোমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গল, তোমাদের জীবনের জন্য মঙ্গল। একটা উপদেশ দিলাম, আশা করি মেনে নিবা ভাইয়া।